পাশের পাড়ার বসেদের ছেলেটা সকালে গলায় দড়ি দিয়েছে। সুইসাইড কেস। পুলিশ, অ্যাম্বুলেন্স, লোকে লোকে পুরো এলাকাটা সরগরম হয়ে আছে একেবারে। আমাদের জায়গাটা ছোট একটা মফস্বল এলাকা। একবার কিছু একটা পেলেই হলো, সেটাকে চটকে তেতো না করা পর্যন্ত কেউই আর ছাড়তে চায় না সহজে। স্বাভাবিকভাবেই পাড়ার সবার মুখে মুখে সকাল থেকে একটাই খবর ঘুরছে শুধু। বিকেলে ক্লাবের আড্ডাতেও সেই একই কথা হচ্ছিল। জলজান্ত ছেলেটা। হ্যাঁ, এই তো এই পরশুই দেখলাম, মনে হলো কলেজ থেকে ফিরছে। এর মধ্যেই কি যে হলো কে জানে। হ্যাঁ রে, সকালে উঠে শুনি আর নেই। আরে আজকের এই জেনারেশনটাও হয়েছে মাইরি। একটু কিছু হলো না হলো অমনি ঝুলে পড়লো, ব্যাস। আরে একবার মা বাবার কথাটাও ভাবলি না। অমলের কথার মধ্যে মাথা নাড়ল বিকাশ। একটু আগে রঘুদার চায়ের দোকানের ছেলেটার দিয়ে যাওয়া চায়ের ভাঁড়ে শুরুত করে একটা চুমুক দিয়ে বলল, ওরকম করে বলিস না। কে কি অবস্থায় থাকে কেউ কি জানে রে ভাই? এখন তো যে যার মতো ব্যস্ত থাকে সব। বাচ্চাগুলোরই বা কি দোষ বল? মা বাবাও ঠিক করে সময় দিতে পারে না। আর ওই 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 কি যে বলে না, ওই জেনারেশন গ্যাপ, ওটা তো রয়েইছে। তার উপরে এই এক এসেছে সোশ্যাল মিডিয়া, মানুষকে মানুষের কাছে টানার বদলে ঢের বেশি একা করে দিয়েছে। যত দিন যাচ্ছে সোশ্যাল মিডিয়ার ভূত মানুষের ঘাড়ে চেপে ওই কি যে বলে না, ওই ডিপ্রেশন নাকি ছায়, সেদিকেই তো ঠেলে দিচ্ছে। আমিও বিকাশের কথাতেই সায় দিলাম। বললাম, কেউ কি আর সাধ করে মরতে চাই? নিশ্চয়ই একটা সময় সহ্য করতে না পেরে তবেই আলটিমেট ডিসিশন নেয় মানুষ। সব যন্ত্রণা থেকে মুক্তি পেতে হয়তো মৃত্যুটাই বেশি সুইটেবল মনে হয় তখন। কিন্তু মরে গেলেই কি সব যন্ত্রণা মিটে যায় হে তপু? দেখলাম অনিমেষদা ঢুকছে, মুখে মিটিমিটি একটা হাসি। অনিমেষদা মানে অনিমেষ সরকার। আমরা ওকে দাদা বলে ডাকি ঠিকই, তবে অনিমেষদা আমাদের চেয়ে না হলেও প্রায় বছর 10 বড় তো হবেই। অনিমেষদা একটা প্রাইভেট ফার্মে কাজ করে। ভীষণ হাসি খুশি মানুষ, গল্প করতে পছন্দ করেন। কখনো সখনো ফাঁকা পেলেই তাই আমাদের ক্লাবে আড্ডায় এসে একটু হাতে ঢু মেরে যান। ক্লাবের সবাইও বেশ ভালোবাসে ওকে। অনিমেষদার কথায় আমি কেন জানি না কেমন একটা গল্পের গন্ধ পেলাম। সুনন্দ সম্ভবত আমার মনের কথাটা বুঝতে পেরেই বলল, হঠাৎ করে এই কথা বললে কেন অনিমেষদা? অনিমেষদা একটা খালি চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বলল, বললাম কারণ এসকেপিজম মানে পালিয়ে যাওয়া, এটা কোনোদিনই কোনো কিছু সলিউশন হতে পারে না। তাই আমার মনে হলো অনিমেষদা ইচ্ছে করেই ব্যাপারটাকে কেমন যেন পাশ কাটিয়ে যেতে চাইছে। বললাম, আরে বাবা, যে মরেই গেল তার আর সলিউশনের ভাবনা, সব শেষের পর কিসের আর টেনশন থাকে। অনিমেষদা ট্রে থেকে খানিকটা চিড়ে ভাজা তুলে নিয়ে মুখে পুরে দিতে দিতে বলল, থাকে থাকে, সব থাকে, শেষ বলে কিছুই হয় না। গল্পের গন্ধটা এতক্ষণে আমার নাক ছাড়িয়ে বাকিদের নাকেও ঘোরাঘুরি করতে শুরু করে দিয়েছে। সবাই এবারে এক প্রকার ঘিরেই বসলো অনিমেষদাকে। অনিমেষদা বরাবরই এরকম, ওর মাথায় কোনো একটা গল্প ঘোরাঘুরি করলেই এমন রহস্য করে কথা বলে। বিকাশ বলল, এবারে ঝেড়ে কাশো তো বাপু, ওই আধ খ্যাচটা রহস্য না করে আসল গল্পটা বলো দেখি। অনিমেষদা হাসলো, বলল, যা বাবা, আমি আবার কোথায় রহস্য করলাম? তোরাই বরং আজকাল সব কথাতে গল্পের গন্ধ পাচ্ছিস। আমি বললাম, ও সব বাদ দাও, মেন গল্পটা বলো। অনিমেষদার মুখটা হঠাৎ করেই কেমন যেন গম্ভীর হয়ে গেল। খানিক চুপ করে থেকে অনিমেষদা বলল, আমি হলপ করে বলছি, আমি যা বলবো সেটা গল্প নয়,
কিন্তু তোরা কতটা বিশ্বাস করতে পারবি সেটা আমি জানি না। আরে দূর, ওসব পরে দেখা যাবে। তুমি বলো তো আগে। বেশ, শোন তবে। কথাটা বলে পকেট থেকে একটা সিগারেট বের করে সেটাই আগুন ধরিয়ে লম্বা একটা টান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে অনিমেষদা বলতে শুরু করলো। সে না হলেও আজ থেকে প্রায় বছর 15-20 আগের কথা তো হবেই। আমি তখনও কাজবাজ তেমন কিছু একটা পাইনি, ফলে এখনকার মতো ছুটি ছাটা নিয়েও ভাবনা ছিল না অত। মামাতো বোনের মেয়ের অন্নপ্রাশনই হোক বা পিস্তত ভাইয়ের বিয়ে, নেমন্তন্ন একটা পেলেই হলো, বান্দা হাজির। এরকমই একটা অকেশন ছিল, বুঝলি। বিনু মানে আমার পিসির ছোট ছেলের বিয়ে বাসুদেবপুরে। মা বাবা আগেই চলে গিয়েছিল, আমি কি যেন একটা কাজে ফেঁসে গিয়ে আটকে গিয়েছিলাম। ঠিক ছিল একেবারে স্টেশনে নেমে সোজা বিয়ে বাড়ি চলে যাব। ভেবেছিলাম কোনো সমস্যা হবে না, দিব্যি পৌঁছে যাব। কিন্তু বিধি বাম, কি একটা অবরোধ না কি একটা কিসে পড়ে ট্রেন পাক্কা 2.5 ঘন্টা লেট করে ছাড়লো। স্টেশনে যখন নামলাম ঘড়িতে তখন 8:30 মতো বাজে। শুনলে মনে হবে আর এমন কি রাত, কিন্তু আজ থেকে বছর 20 আগে ওরকম ধ্যার ধেরে গোবিন্দপুরে রাত 8:30 মানেই মাঝরাতের সমান। যদিও আমিও ব্যাপারটা আগে থেকে বুঝতে পারিনি ঠিক। স্টেশনে নেমেই প্রথম বুঝলাম। নামেই স্টেশন, ওই শুধু খানিকটা মোরাম বেছানো পাথরের জমি, আর এক কোণে কোনো রকম মাথা গোজবার মতো স্টেশন মাস্টারের ছোট একটা গুমটি। আর কোথাও কিছু নেই, যেদিকে তাকাও ধুধু মাঠ আর অন্ধকার। স্টেশন মাস্টারের গুমটির কাছে গিয়ে মিনিট খানেক ধরে হাঁক ডাক করার পর জানতে পারলাম লাস্ট বাস অনেকক্ষণ আগেই চলে গিয়েছে। ফিরে যাব সেই উপায়ও নেই। বিয়ে বাড়িতে কাউকে কিছু বলা নেই, সবাই চিন্তা করবে। তাছাড়া শহর থেকে কয়েকটা দরকারি জিনিস কিনে আনার কথা ছিল আমার, সেগুলো না পৌঁছে দিলেও নয়। স্টেশন মাস্টার বোধ করি আমার অবস্থাটা খানিক আন্দাজ করেই হাই তুলতে তুলতে বললেন, শুনছেন, বলি একটু দাঁড়িয়ে যান। অনেক সময় এটা দিয়ে একটা ট্রাক লরি যায়, কপাল ভালো থাকলে পেয়েও যেতে পারেন কিছু একটা। মনে মনে ভাবলাম লরিতে মাল যায়, মরাও যায়, কিন্তু লরি চেপে বরের ভাই বিয়ে বাড়ি যায় এটা কখনো শুনিনি। কিন্তু কি আর করা, উপায় তো কিছু নেই। অগত্যা সেই ধারে গোবিন্দপুরের রাস্তাতেই এক গাদা অন্ধকার মেখে ভূত সেজে দাঁড়িয়ে রইলাম চুপচাপ। কিন্তু কোথায় লরি, কোথায় ট্রাক, মশাদের বিনবিনুনি ছাড়া আর কিচ্ছুটি নেই কোথাও। প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকার পর পায়ের মালাই চাকি দুটো যখন খুলে যাওয়ার জোগাড়, হঠাৎ দেখি দূর থেকে কিছু একটা আলো দেখা যাচ্ছে। আলোটা আর একটু কাছে আসতে বুঝলাম গাড়ির হেডলাইট। আমার তখন হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা। রোক্কে রোক্কে করতে করতে হাত পা ছুঁড়ে শটান গিয়ে দাঁড়িয়ে পড়লাম গাড়িটার সামনে। দেখলাম একটা ছেলে, আমার বয়সই হবে প্রায়। কোনো মতো বললাম, আমার ট্রেনটা লেট করায় লাস্ট বাসটা মিস করেছি। এদিকে আমার পিস্তুত ভাইয়ের বিয়ে, যাওয়াটা খুব দরকার। যদি দয়া করে বাসুদেবপুর পর্যন্ত একটু লিফটে দিয়ে দিতেন খুব উপকার হতো। ছেলেটা হেসে বলল, বাসুদেবপুর যাবেন? বেশ তো, চলুন না, উঠে আসুন গাড়িতে, একসাথেই যাওয়া যাবে, আমারও ভালোই লাগবে। আমিও তো ওদিকেই যাচ্ছি। এতটা রাস্তা একা একা যাওয়ার চেয়ে একটা সঙ্গী পেলে কার না ভালো লাগে বলুন। আমারও একটা বিয়ে বাড়ি আছে, এই দেখুন না, তত্ত্ব নিয়ে যাচ্ছিলাম।
দেখলাম ছেলেটার সাথে একটা বড় সুটকেস আছে। ছেলেটা বেশ আলাপি। আমি আর কথা না বাড়িয়ে ওকে ধন্যবাদ জানিয়ে উঠে পড়লাম গাড়িতে। কথায় কথায় জানতে পারলাম ছেলেটার নাম জয়ন্ত। কলকাতায় একটা চাকরির জন্য চেষ্টা করছে। বাসুদেবপুরে কোনো একটা রিলেটিভের বাড়ি যাচ্ছে বিয়েতে। কথা বলতে বলতে বেশ যাচ্ছিলাম দুজনে। হঠাৎ আকাশ কাঁপিয়ে মেঘ ডেকে উঠল গুম গুম করে। জয়ন্ত বলল, সর্বনাশ, এ তো বৃষ্টি নামবে মনে হচ্ছে। আর বলতে বলতেই আকাশ কাঁপিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। তাতেও হয়তো কোনো বিপদ হতো না, কিন্তু মিনিট 10 যেতে না যেতেই জয়ন্তর গাড়িটা হঠাৎ গোঁ গোঁ শব্দ করে দাঁড়িয়ে পড়ল আচমকা। আমি জিজ্ঞাসা করলাম, কি হলো, গাড়িটা এমন দাঁড়িয়ে পড়লো কেন হঠাৎ? এটা আসলে আমার এক বন্ধুর অনেক পুরনো গাড়ি, বুঝলেন। দরকারে পড়ে ধার নিয়েছিলাম। এটা মাঝে মাঝে এমন বিগড়ে যায়, আর মনে হচ্ছে বৃষ্টির জল ঢুকে ইঞ্জিনে কিছু একটা সমস্যা হয়েছে হয়তো। জয়ন্ত ওই বৃষ্টির মধ্যেই গাড়ি থেকে নেমে টর্চ দিয়ে বোনেটের ঢাকনা খুলে দেখার চেষ্টা করল। মিনিট 10 খানিক চেষ্টা চরিত্র করার পর হাল ছেড়ে দিয়ে বলল, না, আমার কম্য নয়, মেকানিকই ডাকতে হবে মনে হচ্ছে। বুঝলাম সর্বনেশের যেটুকু বাকি ছিল সেটারও 16 কলা পূর্ণ হলো এবার। জিজ্ঞেস করলাম, এখন এত রাতে মেকানিক পাবেন কোথায়? কাল সকালের আগে তো পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখান থেকে সবচেয়ে কাছের বাজারটাও না হলে আরও ঘন্টাখানেক তো বটেই। মনে হলো অভাগা যেদিকে যায় সাগরও শুকায় যায়। ছেলেটা দিব্যি যাচ্ছিল, আমি এসে ঘাড়ে চাপতেই মনে হয় কাল হলো। নিজেকে খানিকটা অকারণে হলেও কেমন অপরাধী মনে হলো আমার। বললাম, তাহলে এখন উপায়? উপায় আবার কি, রাতটা এখানেই কোনোভাবে কাটাতে হবে। কিন্তু এই এলাকাটা খুব একটা ভালো নয়। শুনেছি চোর ডাকাতের ভয় আছে, দেখছেন না চারিদিকে কেমন মাঠ আর মাঠ। আমার সাথে সামান্য কিছু টাকা আর অল্প কয়েকটা টুকিটাকি জিনিস ছিল শুধু। আমার উপর লুটপাট করে চোর ডাকাতের তেমন কোনো লাভ হতো না। কিন্তু তবু এই শুনশান রাস্তায় জয়ন্তর কথা শুনে একটু যেন ভয় ভয়ই লাগলো। বলা তো যায় না, কিছু না পেয়ে প্রাণেই মেরে ফেললো হয়তো। জয়ন্তর হাতের টর্চটা ঘুরিয়ে এদিক ওদিক কি যেন দেখছিল। হঠাৎ কি একটা দেখে চাপা গলায় বলে উঠল, ওই দেখুন। ওর হাতের ইশারা অনুসরণ করে অন্ধকারের মধ্যে খানিকটা দূরে ভাঙাচোরা একটা পুরনো বাড়ি চোখে পড়ল আমার। আপনারা শুনছেন লেখিকা শ্রী দাশগুপ্তর কলমে ফাঁসি দেউলের গড়। এই অবধি বলে অনিমেষদা একটু থামতেই সুনন্দ বলে উঠল, আরে বাস, এ যে পুরো আদ্যপান্ত ভূতের গপ্প গো। যেখানে ভূতের হয় সেখানেই গাড়ি খারাপ হয়। সেই এক চেনা সিন, অন্ধকার রাস্তা, বৃষ্টির রাত, তার ওপর বেছে বেছে একদম পুরো ভুতুরে বাড়ির সামনে এসেই গাড়িটা ঠিক খারাপ হলো। আচ্ছা অনিমেষদা, এই ভূতের গল্পগুলোতে পুরো বাড়ির সামনে এসেই গাড়িগুলো খারাপ হয় কেন বলো তো? এই অবধি লেখককে বুঝি গাড়ির পেট্রোল খরচ দেওয়া হয়? অনিমেষদা কিন্তু সুনন্দর কথায় একটু রাগ করল না। আসলে অনিমেষদা মানুষটাই এমন। আজ পর্যন্ত পাড়ার কেউ নাকি কোনোদিনই ওকে রাখতে দেখেনি কখনো। অনিমেষদা একটু হেসে বলল, না না, তা নয় ঠিক। আসলে লেখকদেরই আর দোষ কি বল, মানুষই চেনা ছকে বাঁধা গল্প শুনতে চায় বারবার। তবে চেনা ছকের গল্পগুলো বাস্তবে মিলেও যায় অনেক সময়।
ঠিক যেমনটা আমার বেলায় হয়েছিল। ততক্ষণে আর এক রাউন্ড চা এসে গেছিল। বিকাশ গিয়ে অনিমেষদার জন্য স্পেশাল করে বলে এসেছিল 1 কাপ। অনিমেষদা চায়ের কাপে আলতো চুমুক দিয়ে গল্প শুরু করলো আবার। অমন অন্ধকার ফাঁকা রাস্তায় ঝমঝমে বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে ওই ভাঙাচোরা পুরো বাড়িটাকেই যেন সাক্ষাৎ স্বর্গ মনে হলো আমার। জয়ন্তর পিছু পিছু আমিও বাড়িটার দিকে পা বাড়ালাম। বৃষ্টির তোড়ও যেন পাল্লা দিয়ে বাড়ছিল ক্রমশ। কোনো মতে ছুটতে ছুটতে গিয়ে উঠলাম বাড়িটার দালান। জয়ন্ত দরজার পাল্লা ধরে জোরে ধাক্কা দিল। বাড়িতে কেউ আছেন? বৃষ্টিতে চারিদিক ঝাপসা দেখাচ্ছি। টর্চের আলোয় যেটুকু দেখলাম তাতে বাড়িটাকে বেশ পুরনো আর পরিত্যক্ত বলে মনে হলো আমার। কিন্তু না, আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে আচমকাই খুলে গেল দরজাটা। বুঝলাম বাড়িটা পুরনো হলেও পরিত্যক্ত না। দেখলাম একটা বয়স্ক লোক, হাতে একটা ঝুল কালি মাখা তেল চিটচিটে লণ্ঠন। তার ক্ষীণ হলদে আলোয় আবছাভাবে দেখতে পেলাম লোকটা। শুষ্ক, হাড় সর্বস্ব ক্ষয়াটে জিরজিরে চেহারা, মাথায় এক মাথা কাঁচা পাকা চুল। আমার কেমন যেন মনে হলো এমন একটা পরিবেশে ঠিক এমনই একটা লোকের থাকার কথা ছিল হয়তো। যেন এমনই কোনো এক নিস্তব্ধ অন্ধকার রাতে ঝড় বৃষ্টি মাথায় করে দুটো মানুষ এই বাড়িতে আসবে বলে শতাব্দীর পর শতাব্দী ধরে এইখানে দাঁড়িয়ে আছে সে। লোকটা যেন আমার মনের কথাটা পড়তে পারলো। আমাদের দেখে একটা প্রশ্ন করলো না সে, উল্টে কেমন যেন আপ্যায়নের সুরে বলল, আইসেন রাজা বাবুরা, আইসেন, ভেতরে আইসেন। কত দূর থেকে আইসেন, চলেন ভেতরে গিয়া একটু জিরায়া নিবেন, চলেন। জয়ন্ত কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু লোকটা ওকে হাতের ইশারায় থামিয়ে দেয়। লণ্ঠনের টিমটিমে আলোয় তার ছোপ ধরা হলদে দাঁতের শাড়িগুলোর ফাঁকে হালকা একটা হাসির আভা ফুটে উঠে পরেক্ষণে মিলিয়ে যায় আবার। লোকটার পিছু পিছু একটা বড় হল ঘরে গিয়ে বসলাম আমরা। আমাদের বসতে বলে বাড়ির ভেতরে চলে গেল লোকটা। মিনিট খানেক পরেই ফিরে এলো আবার। দেখলাম লোকটার হাতে একটা শুকনো গামছা। আমাদের দিকে বাড়িয়ে দিয়ে সে বলল, এই নেন বাবুরা, মাথাটা একটু মুইচা নেন, তা না হইলে বর্ষা বাদলের দিন তো ঠান্ডা লাইগা যাইব। লোকটা এমন ভাবে বলল যেন আমরা এই বাড়ির কতদিনের পরিচিত। ভারী অদ্ভুত লাগলো আমার। মনে হলো গ্রামের মানুষগুলো মনে হয় এমনই হয়, খুব সহজেই যে কাউকে আপন করে নিতে পারে। লোকটা চলেই যাচ্ছিল, হঠাৎ কি মনে করে পিছন ফিরল আবার। তারপর আগের মতোই হাসি হাসি মুখে বলল, আপনারা বসেন দাদা বাবু, গিন্নিমা এখনই আইতাছেন। বলে লোকটা চলে গেল। আমি ঘাড় ঘুরিয়ে আশপাশটা দেখতে লাগলাম চুপচাপ। বাড়িটাতে ইলেকট্রিসিটি নেই, তবে তাতে অসুবিধা বিশেষ কিছু হচ্ছে না তেমন। মাথার উপর পুরোনো দিনের একটা ঝাড় লণ্ঠন জ্বলছে, তাতেই পরিষ্কার দেখা যাচ্ছে গোটা ঘরটা। বয়সের ভার যে একটু একটু করে শিকারী জন্তুর মতো গুড়ি মেরে থাবা বসিয়েছে এ বাড়িটার সমস্ত শরীরে, সেটা বোঝা গেল। দেওয়ালের জায়গায় জায়গায় পলেস্তারা খসে গিয়ে পুরনো নোনা ধরায় স্যাঁত সাথে ইটের কঙ্কা লুকিয়ে দিচ্ছে। খালের নিয়মে দৈনতার ছাপ স্পষ্ট হলেও বেশ বোঝা যায় একসময় বাড়িতে আভিজাত্যের অভাব ছিল না। তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো বাবারা? কিছু মনে করো না, তুমি করেই বললাম। তোমরা তো আমার অপার বয়সী হবে প্রায়। হঠাৎ একটা মহিলা কণ্ঠের ডাকে চমক ভাঙল আমার। দেখলাম একজন মধ্যবয়স্কা মহিলা কখন যেন এসে দাঁড়িয়েছেন আমাদের ঠিক সামনে। মহিলার চেহারা ঈষৎ পৃথুলা, পরনে আটপৌরে করে পরা সাধারণ একটা শাড়ি। মহিলা সম্ভবত রান্নাঘরের কাজ করতে করতে উঠে এসেছেন। হাতের চেটোতে দেখলাম হলুদের মতো গুঁড়ো গুঁড়ো কি যেন লেগে আছে। আমরা উঠে দাঁড়িয়ে নমস্কার জানালাম। জয়ন্ত বলল,
না না, মনে করার কি আছে, তুমি করেই বলবেন। আমাদের কোনো অসুবিধে হচ্ছে না, বরং আমরাই এই অসময়ে এসে অযথা আপনাদের বিরক্ত করলাম। আসলে বাইরে এত বৃষ্টি হচ্ছিল, আর আমাদের গাড়িটাও হঠাৎ এমনভাবে খারাপ হয়ে গেল যে মানে। জয়ন্তর কথায় মহিলার মুখটা যেন কেমন ম্লান হয়ে গেল। বিরক্ত? বিরক্ত কেন হব? এখন তো আর বড় একটা কেউ আসেই না এদিকে। এই এতদিন পর তোমরাই যা এলে আবার। মনে হলো কথাগুলো বলতে গিয়ে মহিলার গলা চিরে একটা দীর্ঘশ্বাস উঠে এলো যেন। যদিও পরক্ষণে নিজেকে আবার সামলে নিলেন তিনি। খানিকটা যেন জোর করেই হাসলেন মহিলা। বললেন, তোমরা বসো, আমি বরং অপাকে ডেকে দিচ্ছি। তোমরা ওর সাথে বসে গল্প করো, আমি একটু রান্নাঘরের দিকটা দেখে আসি। মহিলা চলে গেলেন আবার। আর প্রায় সাথে সাথেই হাতে একটা ট্রে নিয়ে একজন প্রায় আমাদেরই সমবয়সী মেয়ে এসে ঢুকলো। মেয়েটা ঘরে ঢোকার সাথে সাথেই অদ্ভুত মিষ্টি একটা গন্ধ নাকে এসে ঝাপটা মারল আমার। মনে হলো অচেনা কোনো ফুলের গন্ধ, হালকা অথচ ভারী মিষ্টি গন্ধটা। মেয়েটা ট্রেটা আমাদের সামনে পুরনো মেহগনি কাঠের টেবিলের উপর নামিয়ে রেখে মিষ্টি করে হাসলো। কি অদ্ভুত সুন্দর সেই হাসি! আজ হয়তো আর বলে বোঝাতে পারবো না, তবে অস্বীকার করব না যে সেদিন আমিও প্রথম টের পেয়েছিলাম যে আমারও বুকের ভিতরে একটা হৃৎপিণ্ড আছে। হয়তো ব্লাড পাম্প করা ছাড়াও সময় অসময় সেটা অকারণেও ধুকপুক করে ওঠে কখনো স্বপ্নে। যাই হোক, মেধিন ছিপছিপে চেহারা, পান পাতার মতন ছোট্ট ভরাট একটা মুখ, গায়ের রং সামান্য শ্যামলা, পাতলা ঠোঁট, ঠোঁটের নিচে ছোট্ট একটা কাটা দাগ, কপালের কাছটায় কয়েকটা এলোমেলো চুল এসে জড়ো হয়েছে, কোমর অবধি নেমে আসা বিনুনি, পরনে একটা ঘন নীল রঙের শাড়ি। সাধারণ সাজ পোশাক, প্রসাধনের ন্যূনতম কোনো লেশমাত্র নেই, কিন্তু তবুও কি চমৎকার অসাধারণ লাগছিল তাকে। মনে হচ্ছিল মাথার উপরে ঝুলতে থাকা ঝাল লণ্ঠনটা যেন হঠাৎ করে ম্লান হয়ে গেছে, যেন এ ঘরে তার আর কোনো প্রয়োজন নেই। এই মেয়ে তাকিয়ে একবার হাসলেই চারিদিক এমনিতেই আলো হয়ে যাবে। মনে মনে ভাবলাম, এই মেয়ে যাকে ভালোবাসবে তার জীবনে আর যাই হোক আলোর অভাব হবে না কখনো। মেয়েটা আমাদের দিকে তাকিয়ে হাত জোর করে নমস্কার জানালো, বলল, নমস্কার, আমি অপরাজিতা। মা নিশ্চয়ই আপনাদের বলেছে আমার কথা, তাই না? দেখে মনে হলো মেয়েটা আমাদের থেকে বছর কয়েক ছোটই হবে হয়তো। বুঝলাম এই তাহলে মহিলার বলে যাওয়া সেই অপা। আমি হেসে প্রতি নমস্কার জানালাম, বললাম, নমস্কার, আমার নাম অনিমেষ, অনিমেষ সরকার। যদিও জয়ন্ত দেখলাম একটা কথা বলল না। আমি মনে মনে একটু অবাক হলেও মুখে আর কিছু বললাম না। মেয়েটা আবার বলল, সামান্যই একটু জল মিষ্টি আছে, নিন, খেয়ে নিন এগুলো। আমি সামান্য ইতস্তত করে শেষটায় মেয়েটার অনুরোধ উপরোধে অল্প কিছু নিলাম। জয়ন্ত যদিও কিছুই খেল না। জিনিসটা ভীষণ অভদ্রতা হলো, কিন্তু আমি আর কি বা বলতে পারি। হাজার হোক, জয়ন্তর সাথে আমার মাত্র ঘন্টা খানেকের আলাপ। আমি খেতে খেতেই অপরাজিতা আমার সাথে কথা বলছিল। সে জিজ্ঞেস করলো, আচ্ছা, এখানে কোথায় এসেছিলেন আপনি? বললাম, এই তো বাসুদেবপুর যাব বলে বেরিয়েছিলাম, মাঝে এই বৃষ্টিতে আটকে গেলাম। অপরাজিতা আবার জিজ্ঞেস করলো, বাসুদেবপুরে কোথায় যাচ্ছিলেন? কোনো আত্মীয়র বাড়ি? হ্যাঁ, আমার ওই এক ভাইয়ের বিয়ে ছিল। বিয়ে? শব্দটা উচ্চারণ করেই কেমন যেন চুপ করে গেল অপরাজিতা। আমি আর কি বলবো বুঝতে না পেরে বসে রইলাম চুপচাপ।
হঠাৎ কোত্থেকে কেমন একটা বিশ্রী কর্কশ চিৎকার ভেসে এলো। চমকে উঠলাম আমি। কিসের শব্দ হলো ওটা? জয়ন্তও দেখলাম চমকে উঠেছে। মেয়েটা আবার হাসলো, বলল, আরে আরে ও কিছু না, বাইরে কলতলায় মুরগি কাটছে হয়তো, আপনারা এলেন, রাতের আয়োজন করতে হবে না, সেই জন্য। আসুন আমার সঙ্গে, দেখবেন, চলুন। ব্যাপারটা এমন আকস্মিক, আমি কিছুটা অপ্রস্তুত হয়েই বসে রইলাম। মেয়েটা আবার বলল, কি হলো, চলুন। আরে বাবা, ভয় পাবার কিচ্ছু নেই, আমরা চোর ডাকাত নই, নরবলি দেব না আপনাকে। কি মুশকিল। বলেই খিলখিল করে হেসে উঠল অপরাজিতা। সেই হাসির হিল্লোল যেন মুহূর্তে ছড়িয়ে পড়ল তার শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে। অকারণে গায়ে কেমন কাঁটা দিয়ে উঠল আমার। মেয়েটার পেছন পেছন চুপ করে এসে দাঁড়ালাম বাইরের বারান্দায়। জয়ন্ত এলো আমার সাথে সাথে। সেখান থেকে অস্পষ্টভাবে বাড়ির পিছনের দিকে কলতলাটা দেখা যায়। বৃষ্টির তোর এখনো আগের মতোই অব্যাহত। দেখলাম সেই তুমুল বৃষ্টির মধ্যেই এক হাতে ছাতা আর এক হাতে একটা লণ্ঠন নিয়ে সেই বুড়ো লোকটা দাঁড়িয়ে আছে, আর তার গিন্নিমা মানে সেই মধ্যবয়স্কা মহিলা কলতলায় বসে কি যেন করছেন। হঠাৎ একটা লালচে ধারা চোখে পড়তেই আবারও চমকে উঠলাম। সে মৃদু হেসে ফিসফিসি গলায় বলল, মুরগি, মুরগির রক্ত ওটা। আমি বোকার মতো হাসলাম। কেন, আপনি কি ভাবলেন কিসের রক্ত ওটা? কি বলবো বুঝতে না পেরে প্রসঙ্গ ঘোরাতে বললাম, এই বৃষ্টির মধ্যে এসব করার কি দরকার ছিল আবার? ছিল ছিল, অবশ্যই দরকার ছিল। অতিথি আপ্যায়ন না করে ছেড়ে দেয়া যায় বুঝি? একটা মিষ্টি রিনরিনে হাসি বাতাসের রন্ধ্রে রন্ধ্রে মুহূর্তে ছড়িয়ে পড়ল আবার। রাতের খাওয়ার আয়োজনে কোথাও কোনো ত্রুটি ছিল না। মহিলা হাসি মুখে নিজে দাঁড়িয়ে থেকে খাওয়ালেন আমাদের, কিন্তু জয়ন্ত দেখলাম খাবার নিয়ে সামান্য নাড়াচাড়া করে উঠে পড়ল। কিছুই খেলো না প্রায়। বলল ওর শরীরটা নাকি ভালো নেই। অপরাজিতাও সমস্ত সময় আমাদের সাথে সাথেই ছিল, মুখে সেই এক মিষ্টি হাসি। আপ্যায়নের কোথাও কোনো কমতি রাখেনি এরা। দেখে মনে হচ্ছিল যেন দীর্ঘদিনের পরিচিত কোনো আত্মীয়র বাড়িতে এসে উঠেছি। কিন্তু তবুও কিসের যেন একটা চাপা অস্বস্তির প্রলেপ তখনও মনের ভেতরে আটকে ছিল কোথাও। বিয়ে বাড়িতে কাউকে কিছু জানানো হলো না। বাড়ির লোক এতক্ষণে চিন্তা করছে নিশ্চয়ই। বাড়িটা দোতলা। ওপরতলার পূর্ব দিকের একটা ঘরে রাতের মতো থাকার ব্যবস্থা হয়েছিল আমাদের। জয়ন্ত আগেই ওই বুড়ো লোকটার সাথে উপরে চলে গিয়েছিল। আমিও যাচ্ছিলাম, হঠাৎ অপরাজিতার সাথে মুখোমুখি দেখা হয়ে গেল আবার। সিঁড়ির মুখটার কাছে চুপ করে দাঁড়িয়েছিল সে। আমাকে দেখে বলল, আচ্ছা চলুন, আপনার ঘরটা দেখিয়ে দিয়ে আসি। আমি বললাম, না না, আপনি আবার কষ্ট করতে যাবেন কেন? আমি খুঁজে নেব ঠিক। ও মা, কেন? আমার সঙ্গ বুঝি এতটাই বিরক্তিকর? তাই বুঝি কাটাতে চাইছেন এইভাবে? বলেই কিশোরী মেয়ের মতো খিলখিল করে হেসে উঠল সে। মাথা নেড়ে ইতস্তত গলায় বললাম, মা, না না, তা হবে কেন? আপনি কষ্ট করে দোতলায় উঠবেন আবার, তাই বলছিলাম। বারে, কষ্ট করে উঠতে যাব কেন? আমিও তো দোতলার ঘরেই থাকি, তাই ভাবলাম আপনার ঘরটাও দেখিয়ে দিয়ে আসি না হয়। এরপর আর কথা চলে না।
আমি সম্মতি জানিয়ে ওর সাথে সাথেই উঠতে লাগলাম দোতলায়। সে হাতের আলোটা উঁচু করে তুলে ধরে বলল, দেখে দেখে আসুন, সাবধানে, পুরনো সিঁড়ি তো, অনেক জায়গায় ভাঙা আছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হঠাৎ দেওয়ালে টাঙানো কয়েকটা ছবির দিকে চোখ গেল আমার। কতগুলো পোর্ট্রেট, ধুলোর পুরো আস্তরণ জমেছে তার উপর। বেশ বোঝা যায় অনেকদিন পরিষ্কার করা হয় না সেগুলো। আমি ছবির তেমন কিছুই বুঝি না, তবুও এক ঝলক দেখে মনে হলো ছবিগুলো তেল রঙে আঁকা। আমাকে ছবিগুলোর দিকে তাকিয়ে থাকতে দেখে অপরাজিতা বলল, এরা সব আমাদের আত্মীয় হন। এই যে দেখুন, এই যে বড় পোর্ট্রেটটা দেখছেন, এটা আমার জেঠুর। একে একে ছবিগুলো দেখাতে দেখাতে কোনটা কার সেগুলো আমাকে চিনিয়ে দিতে লাগলো অপরাজিতা। কিন্তু ছবির দিক থেকে ততক্ষণে মনোযোগ সরে গিয়েছে আমার। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম অপরাজিতার দিকে। একটা মানুষ হাসলে তাকে যে এত সুন্দর দেখাতে পারে, এটা আমার আগে জানা ছিল না। দোতলায় টানা লম্বা বারান্দা আছে, তার এক পাশ দিয়ে ঘোরানো সিঁড়ি নেমে গেছে নিচে। বারান্দার রেলিংগুলো অনেক জায়গায় ধসে পড়েছে প্রায়। বারান্দার ধার ঘেঁষে সারি সারি ঘর, তারই একটা ঘরে থাকার ব্যবস্থা হয়েছিল আমাদের। অপরাজিতা আমাকে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। যাওয়ার সময় বলল, ও আচ্ছা, একটা কথা বলতে ভুলেই গিয়েছি। দিনু কাকা না আপনাদের জন্য ঘরে জল, আলো সমস্ত কিছু রেখে গিয়েছে। আশা করি একটা রাত কোনো মতে কষ্ট করে কাটিয়ে দিতে পারবেন, তাই না বলুন? নিশ্চয়ই পারবেন। আমি ওকে ধন্যবাদ জানিয়ে হেসে আসতেই যাচ্ছিলাম, হঠাৎ আবার পিছু ফিরল মেয়েটা। বললাম, কিছু বলবেন? অপরাজিতা কয়েক পা এগিয়ে এলো আমার দিকে। তারপর ভারী অদ্ভুত একটা প্রশ্ন করলো আমায়। বলল, আচ্ছা, আপনি ভালোবাসায় বিশ্বাস করেন? আমি কি উত্তর দেব ভাবার আগেই সে আবার বলল, করবেন না, কোনো দিনও করবেন না, বুঝতে পেরেছেন? করবেন না, কেমন? আসি তাহলে। এই বলে সে আমায় কিছু বলার আগেই পিছু ফিরে হাঁটতে শুরু করলো। আমি বোকার মতন কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইলাম চুপচাপ। আর ঠিক তখনই আমার নাকে ভারী সুন্দর একটা গন্ধ ভেসে এলো। কিসের গন্ধ এটা? কোনো ফুলের গন্ধ কি? কিন্তু কি ফুল? ঘরে ঢুকে দেখলাম পাশাপাশি দুটো বিছানা পাতা আছে। জয়ন্ত দেখলাম ইতিমধ্যেই একটা বিছানায় উঠে পাশ ফিরে শুয়ে পড়েছে। আমি আর ডেকে বিরক্ত করলাম না তাকে, অন্য বিছানাটায় উঠে শুয়ে পড়লাম চুপচাপ। বাইরে থেকে এখনো একটানা বৃষ্টির ঝমঝম শব্দ আসছে। সেই শব্দ শুনতে শুনতেই একটু একটু করে কখন যেন নিজের অজান্তেই চোখের পাতা ভারী হয়ে এলো। সেই আবছা আধো ঘুমের ঘোরেও একটু আগে পাওয়া সেই অদ্ভুত গন্ধটা যেন আবারও নাকে এসে ঝাপটা মারল। ভারী মিষ্টি গন্ধটা। কিসের কিসের গন্ধ ওটা? ঘুমের মধ্যে শুয়ে শুয়েই ভীষণ অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম আমি। দেখলাম আমরা যে বাড়িটায় রয়েছি সেই পুরনো ভাঙাচোরা বাড়িটাই কেমন করে যেন আলোর মালায় সেজে উঠেছে হঠাৎ। যেদিকে তাকাচ্ছি শুধু আলো আর আলো, কোথাও কোনো অন্ধকারের চিহ্ন মাত্র নেই। গোটা বাড়িটা যেন ঝলমল করছে আজ। চারিদিক থেকে কি সুন্দর একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে। মনে হলো কিছু একটা উৎসব আছে হয়তো বাড়িতে। দেখলাম সমস্ত বাড়িটা লোকজনে গমগম করছে একেবারে। আমার কেন যেন মনে হলো আমি তাদের দেখতে পাচ্ছি, কিন্তু তারা যেন দেখতে পাচ্ছে না আমায়। আমি যে এখানে আছি সেটা যেন চোখেই পড়ছে না কারো। সকলের মধ্যেই অদ্ভুত একটা ব্যস্ততার ছাপ। ভিড়ের ভেতর কয়েকটা মুখ কেমন যেন চেনা চেনা লাগলো আমার। মনে হলো কোথায় যেন দেখেছি এদের।
আর পর মুহূর্তেই মনে পড়লো আমার, আরে তখন সিঁড়ির পাশে দেওয়ালটাতে এই লোকগুলোরই ছবি দেখলাম না? এরা এখানে কি করছে? অবাক হয়ে দেখলাম সিঁড়ির পাশের ছবির ফ্রেমগুলো এখন আর নেই। এক মুহূর্তের জন্য আমার মনে হলো ছবির ভেতরের মানুষগুলোই যেন কোনো এক অদৃশ্য জাদু মন্ত্র বলে জীবন্ত হয়ে উঠেছে হঠাৎ। কি হচ্ছে এখানে? কিসের অনুষ্ঠান? ঠিক তখনই একটা চাপা শোরগোলের শব্দ কানে এলো আমার। মনে হলো শব্দটা নিচ থেকে আসছে। বর এসেছে? কে বর? কার বিয়ে? মনের মধ্যে জটলার মতো একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো আমার। পায়ে পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম আমি। সমস্ত বাড়িটাকে ফুল আর আলোর মালা দিয়ে যেন মুড়ি দিয়েছে কেউ। কি সুন্দর লাগছে বাড়িটা। কোথায় সেই ভাঙাচোরা দেওয়াল, খসে পড়া পলেস্তরা আস্তরণ? মনে হচ্ছে এক লহমায় বাড়িটার শরীর থেকে যেন সমস্ত জীর্ণতা, সমস্ত দৈন্যের ছাপ মুছে দিয়েছে কি। নববধূর মতন রঙিন সাজে সেজে উঠেছে সমস্ত বাড়িটা। নিচে নেমে ছোট একটা জটলা চোখে পড়ল আমার। দেখলাম একজন মেয়েকে ঘিরে বসে আছে আরো কয়েকজন মেয়ের দল। মেয়েটির পরনে কোণের সাজ। মেয়েটা আমার পরিচিত, খুব খুব পরিচিত। অপরাজিতা। অস্ফুটে নামটা বেরিয়ে এলো আমার মুখ থেকে। অপরাজিতার সামনে গিয়ে দাঁড়ালাম আমি। কোণের সাজে অপূর্ব সুন্দরী দেখাচ্ছে তাকে। অস্ফুটে ডাকলাম, অপরাজিতা। কোনো উত্তর এলো না। মনে হলো সে যেন দেখতেই পাচ্ছে না আমায়। একটু আগেই সেই শোরগোলের শব্দটা আবার কানে এলো আমার। দেখলাম অপরাজিতার সমস্ত মুখ জুড়ে অদ্ভুত সুন্দর একটা রক্তিম আভা ফুটে উঠেছে। চোখ দুটোতে জমে আছে কিসের এক অধীর প্রতীক্ষা। তার সঙ্গিনীরা ফিসফাস করে কি যেন বলছে তার কানে কানে। হাসতে হাসতে ওর গায়ে লুটিয়ে পড়ছে তারা। অপরাজিতাও হাসছে, ভারী ভারী সুন্দর সেই হাসি। কেমন যেন ঘোর লেগে গেল আমার। স্থির চোখে অপলকে সেই দিকে তাকিয়ে রইলাম আমি। হঠাৎ একটা গুরু গম্ভীর ডাকে চমক ভাঙল আমার। কে যেন চিৎকার করে বলছে, রে কে কোথায় আছিস? বরকে নিয়ে আয়, এবার লগ্ন যে বয়ে যাচ্ছে। পেছন ঘুরে দেখলাম একটা লোক, একজন দীর্ঘদেহী প্রৌঢ়, সুঠাম চেহারা, বলিষ্ঠ গড়ন, গোঁফে পাক ধরেছে। তবে চেহারার মধ্যে ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট। কথাবার্তাতেও বেশ একটা আভিজাত্যের ছাপ আছে। প্রৌঢ়ের মুখটা হঠাৎ করেই কেমন যেন চেনা মনে হলো আমার। পর মুহূর্তে একটা দৃশ্য আবছাভাবে মাথার ভেতর ফুটে উঠল যেন। অপরাজিতার বলা কথাগুলোই মনে পড়ে গেল আবার। এরা সব আমাদের আত্মীয় হন। এই যে দেখুন, এই যে এই বড় পোর্ট্রেটটা দেখছেন না, এটা এটা আমার জেঠুর। জেঠু? ইনি কি তবে সেই? উত্তরটা আর পাওয়া হলো না আমার। বাড়ির সকলের মধ্যেই ব্যস্ততার ভাবটা যেন ক্রমশই বেড়ে উঠছে আরো। সেই বুড়ো লোকটা, মানে ওই অপরাজিতার সেই দিনু কাকাও দেখলাম ব্যস্ত সমস্তভাবে এদিক থেকে ওদিকে ছুটে বেড়াচ্ছে। হঠাৎই অদ্ভুত একটা ব্যাপার চোখে পড়তেই থমকে দাঁড়িয়ে পড়লাম আমি। আমার মনে হলো এতক্ষণ যে অপরাজিতা আমাকে দেখতেই পাচ্ছিল না, সে এখন ভিড়ের মধ্যে থেকে আমার দিকেই যেন তাকিয়ে আছে। স্থির শান্ত তার দৃষ্টি, যেন যেন আমাকে কিছু একটা বলতে চাইছে সে। মন্ত্রমুগ্ধের মতো পায়ে পায়ে এগিয়ে গেলাম তার দিকে। আশেপাশের কেউ
কোনো বাধা দিল না আমায়, যেন তারা জানেই না আমি এখানে আছি। অপরাজিতার ঠিক সামনেটায় গিয়ে দাঁড়ালাম আমি। আমাকে দেখে নথের ফাঁক দিয়ে মিষ্টি একটা হাসি তার নরম ঠোঁট জোড়ায় ছড়িয়ে পড়ল। অপরাজিতার চুলের খোপা থেকে, তার সমস্ত শরীর থেকে ভারী ভারী মিষ্টি একটা গন্ধ ভেসে আসছে, নাম না জানা কোনো ফুলের গন্ধ। কিসের কিসের গন্ধ এটা? ধীরে ধীরে আমার সমস্ত শরীর যেন একটু একটু করে অবশ হয়ে আসছিল ক্রমশ। হঠাৎ অপরাজিতা আলতো হাতে আমার হাতটা স্পর্শ করলো। আমি চমকে উঠলাম। দেখলাম অপরাজিতার ঠোঁটে একটু আগের সেই মিষ্টি হাসিটা এখন আর নেই। পরিবর্তে কি একটা ভয় ফুটে উঠেছে সেখানে। কেমন যেন ফ্যাকাশে আর বিবর্ণ দেখাচ্ছে তার সমস্ত মুখ। আমি কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম তাকে, কিন্তু সে ঠোঁটের ইশারায় চুপ করতে বলল আমায়। গোলাপ ফুলের মতো তার নরম লালচে ঠোঁট জোড়া তীর তীর করে কেঁপে উঠল। হঠাৎ ধীরে ধীরে নিজের মুখটাকে আমার দিকে এগিয়ে আনলো সে। তারপর আমার ঠিক কানের কাছে মুখ এনে অদ্ভুত ফিসফিসে গলায় বলল, আপনি এখানে কেন? ফিরে যান, ফিরে যান, এখনো সময় আছে। ফিরে যান, ফিরে যান। তারপর একটু থেমে আবার স্থির নিষ্পলক চোখে আমার দিকে তাকিয়ে থাকলো সে। মনে হলো তার চোখে কিসের এক করুণ আকুতি মিশে আছে যেন। আগের মতোই গাঢ় ফিসফিসে গলায় আবার বলে উঠল সে, ফিরে যান, ফিরে যান, চলে যান এক্ষুনি এই বাড়ি ছেড়ে। চলে যান, অনেক দেরি হয়ে যাবার আগেই চলে যান। দেখতে নেই, দেখতে নেই, দেখতে নেই, ভালোবাসার মৃত্যু দেখতে নেই, দেখতে নেই। বলেই খিলখিল করে হেসে উঠল সে। মনে হলো সমস্ত বাড়িটার প্রতিটা দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে সেই হাসির শব্দ। ফিরে যান, ফিরে যান, ফিরে যান, এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যান। অনেক দেরি হয়ে যাবার আগে চলে যান, চলে যান বলছি। দেখতে নেই, দেখতে নেই, দেখতে নেই, ভালোবাসার মৃত্যু দেখতে নেই, দেখতে নেই, দেখতে নেই। চলে যান, চলে যান এখান থেকে। ধরপড় করে ঘুম থেকে বিছানার উপর উঠে বসলাম আমি। স্বপ্ন? এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম তাহলে? কিন্তু কিন্তু এটা কেমন স্বপ্ন? এমন অদ্ভুত স্বপ্ন কেন দেখলাম? কি অনুষ্ঠান হচ্ছিল এই বাড়িতে? ওই অত লোক, ওরাই বা কারা? স্বপ্নটা তখনও কেমন যেন ঘোরের মতো আচ্ছন্ন করে রেখেছিল আমায়। মাথার ভেতরটা ঝিমঝিম করছিল তখনও। অপরাজিতার কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল কেবল। ফিরে যান, ফিরে চলে যান এখান থেকে। চলে যান এক্ষুনি, এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যান। অনেক দেরি হয়ে যাবার আগে চলে যান। দেখতে নেই, ভালোবাসার মৃত্যু দেখতে নেই। বুঝতে পেরেছেন? ভালোবাসার মৃত্যু দেখতে নেই, দেখতে নেই। শরীরটা ক্লান্ত লাগছিল ভীষণ। জামাটা ঘামে ভিজে গিয়েছিল একদম। জল তেষ্টাও পাচ্ছিল। মনে পড়ল ওই বুড়ো লোকটা, কি যেন নাম, হ্যাঁ দিনু কাকা। লোকটা একটা জলের কুজো রেখে গিয়েছিল এই ঘরে। জল খাবো বলে বিছানা থেকে নামতেই হঠাৎ পাশের বিছানার দিকে
চোখ গেল আমার। দেখলাম জয়ন্ত ঘুম ভেঙে উঠে বসেছে বিছানায়। তার চোখ মুখও কেমন যেন বিধ্বস্ত দেখাচ্ছে। আমার কেন জানি না মনে হলো সেও আমার মতো ওই একই স্বপ্ন দেখেনি তো। কথাটা মনে হতেই জয়ন্তের দিকে তাকালাম আমি। দেখলাম সেও ফ্যাকাশে মুখে তাকিয়ে আছে আমার দিকে। চোখের চাউনি অদ্ভুত রকম স্থির, নিষ্পলক। জয়ন্ত, তার দিকে তাকিয়ে অস্ফুটে ডাকলাম আমি, কিন্তু জয়ন্ত কোনো উত্তর দিল না। আগের মতোই ফ্যাকাশে শূন্য দৃষ্টিতে চুপচাপ তাকিয়ে রইল আমার দিকে। আমি একটু ইতস্তত করে আবার ডাকলাম, জয়ন্ত, জয়ন্ত। জয়ন্তর মুখে হঠাৎ কেমন যেন ভয়ের অভিব্যক্তি ফুটে উঠল। আমার মনে হলো সে যেন কোনো কিছুতে ভয় পেয়েছে হঠাৎ। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম আবার, কিন্তু সে দুদিকে মাথা নেড়ে ইশারায় চুপ করতে বলল আমায়। তারপর বাইরের দরজার দিকে আঙুল তুলে দেখালো। ওর মুখ দেখে মনে হলো ও যেন কিছু একটা শোনার চেষ্টা করছে। তবে কি বাইরে কোনো শব্দ হচ্ছে কোথাও? আমিও সন্তর্পণে কান পেতে শোনার চেষ্টা করলাম। প্রথমটায় কিছুই শুনতে পেলাম না, কিন্তু তারপরেই হঠাৎ শব্দটা কানে এলো আমার। মনে হলো বাইরে কিসের যেন একটা জটলা হচ্ছে কোথাও। যেন একসাথে অনেক লোক নিজেদের মধ্যে কথা বলছে। আপনারা শুনলেন এত রাতে এই ফাঁকা বাড়িতে এত লোকজন এলো কোথা থেকে? জয়ন্তর কথাটা হঠাৎ মনে পড়ল। বলেছিল এই এলাকাটা ভালো নয়, চোর ডাকাতির উপদ্রব আছে। তাহলে কি এরাও তেমন কিছু? মানুষকে ভুলিয়ে ভালিয়ে ভালো ব্যবহার করে তার সর্বস্ব লুটে নেয়। শুনেছি গ্রামে গঞ্জে নাকি এমন হয় অনেক সময়। তবে কি তেমনই কিছু? ধ্বনি সংযোজন করেছেন, কিন্তু আমার কাছে নেওয়ার মতো আছেটাই বাকি। তাছাড়া অপরাজিতা, ওর মা, কেউতে এমন মানুষ মনে হয়নি। হঠাৎ অপরাজিতার টানা টানা গভীর চোখ দুটো ওই বাচ্চাদের মতন সরল খিলখিলে উচ্ছৃঙ্খল হাসি আর ভালো লাগলে মুহূর্তের জন্য আমার চোখের সামনে ভেসে উঠলেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে না না না, অপরাজিতা এমন হতে পারে না, কিছুতেই না। তবে কি ওদের কোনো বিপদ আপদ হলো? যেখানে গল্পের আড়ালে বাড়িতে ডাকাত পড়েনি তো? আর রহস্যের আড়ালে দ্বিতীয় সম্ভাবনাটাই প্রবলভাবে চেপে বসলো আমার মাথায়। বাইরের জটলার শব্দটা যেন আরো বেড়ে উঠেছে এখন। টুকরো টুকরো হাসি, কথার শব্দ ভেসে আসছে ক্রমাগত। সেই সাথে সানাইয়ের সুর আর গানের শব্দ কানে আসছে বলে মনে হলো। ঠিক যেন অনুষ্ঠানের আসর। বাড়িতে ডাকাত পড়লে তো এমনটা হওয়ার কথা নয়। তাহলে কিন্তু খুব বেশি ভাবার অবকাশ পেলাম না আর। তার আগে দরজার পাল্লার উপর কাদের ধাক্কার আওয়াজ শোনা গেল। যেন মনে হলো বাইরে একসাথে অনেক লোক এসে জড়ো হয়েছে। জয়ন্তর মুখটা দেখলাম আগের থেকেও অদ্ভুত রকমের বেশি ফ্যাকাশে দেখাচ্ছে এখন। যেন কোনো একটা বিশেষ কারণে ভীষণ ভয় পেয়েছে সে। বাইরে দরজার উপর ধাক্কার শব্দটা ক্রমশ বেড়ে উঠছে। একসাথে অনেক লোক যেন ধাক্কা মারছে সেখানে। কে কে চিৎকার করে উঠলাম আমি, কিন্তু না, বাইরে থেকে কারো কোনো উত্তর এলো না। শুধু ধাক্কার শব্দটা যেন আরো খানিকটা জোরালো হলো। মনে হলো দরজাটা না খুললে হয়তো দরজাটা ভেঙেই ভেতরে ঢুকে যাবে এবার। অগত্যা কি করব বুঝতে না পেরে বিছানা ছেড়ে নেমে এলাম আমি। কিন্তু দরজার দিকে দু পা এগোতেই
জয়ন্ত দেখলাম প্রবলভাবে মাথা নেড়ে আপত্তি জানালো আমায়। মনে হলো সে যেন আমাকে দরজা খুলতে বারণ করছে, কিন্তু দরজা না খুলেও তো উপায় নেই। যেভাবে ধাক্কা পড়ছে তাতে করে এমনিতেই কিছুক্ষণের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে ওটা। আমি চোখের ইশারায় জয়ন্তকে আশ্বস্ত করার চেষ্টা করলাম, কিন্তু সে আগের মতোই জড়সড় হয়ে চুপচাপ বসে রইল, যেন কোনো প্রচণ্ড আতঙ্কে নিজেকে প্রাণপণে আড়াল করতে চাইছে সে। আমার মাথার ভেতরে সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল ঘুমের ঘোরটা যেন ঠিক করে কাটেনি এখনো। খানিকটা যেন সেরকমই একটা ঘোরের মধ্যে পায়ে পায়ে এসে দাঁড়ালাম দরজাটার সামনে। বাইরে থেকে তখনও লোকজনের কথাবার্তার শব্দ ভেসে আসছিল। দরজাটা খুলতেই অবাক হয়ে গেলাম আমি। সেই ঝুল কালি মাখা ভাঙা বারান্দাটা কোথায় গেল? চারিদিক যেন ঝকঝক করছে, আলোর রোশনাইতে ঢেকে আছে চারপাশ। অবিকল অবিকল একটু আগে দেখা আমার সেই স্বপ্নটার মতো। কিন্তু কিন্তু আমার চমকের রেশ কাটতে না কাটতেই একদল মহিলা আমাকে প্রায় পাশ কাটিয়ে ঢুকে এলো ঘরের ভেতরে। ভিড়ের মধ্যে থেকে কি যেন বলে উঠল, বরকে নিয়ে চল, তাড়াতাড়ি নিয়ে চল, লগ্ন যে বয়ে যাচ্ছে, চল। চল। বর? লগ্ন? এসবের মানে কি? আমার মাথায় কিছুই ঢুকছিল না প্রায়। বললাম, আপনাদের নিশ্চয়ই কোথাও কোনো একটা ভুল হচ্ছে। কিন্তু আমার কথা যেন কেউ শুনতেই পেল না। দেখলাম ওরা জয়ন্তর কাছে গিয়ে দাঁড়িয়েছে। আমার কিছু বুঝে ওঠার আগেই তাকে এক প্রকার জোর করেই যেন বিছানা থেকে টেনে তুলল ওরা। একজন বলল, আরে তত্ত্বটা নিয়ে আয়, কেউ যা। দেখলাম জয়ন্তর আনা সেই বড় সুটকেসটা তুলে নিল একজন। আমি আবার বলার চেষ্টা করলাম, দেখুন আমার কথা শুনুন, কোথাও একটা ভীষণ ভুল হচ্ছে আপনাদের। আমরা বৃষ্টিতে আটকে পড়ে এখানে এসেছিলাম, রাতটুকু পেরোলেই চলে যাব। প্লিজ প্লিজ আমার কথাটা শুনুন, প্লিজ প্লিজ। আমার কথা শুনে একদল মেয়ে আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। তারপরে আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ওরা জয়ন্তকে নিয়ে দরজার বাইরে চলে গেল। দেখলাম জয়ন্ত তখনও করুণ চোখে আমার দিকে তাকিয়েই আছে, যেন কিছু একটা বলতে চাইছে সে। আমি কি করব বুঝতে না পেরে ওদের পেছন পেছন ছুটে গেলাম। দেখলাম গোটা বাড়িটা কি এক উৎসবের আলোয় সেজে উঠেছে যেন। আমার মনে হলো আমি যেন এখনো স্বপ্ন দেখছি, কিন্তু না, স্বপ্ন কোথায়? স্বপ্ন তো নয়। ওই তো আমার সামনে দাঁড়িয়ে আছে সমস্ত লোকজন। দেখলাম জয়ন্তকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে ওরা। আমি পেছন থেকে ডাকলাম, শুনুন আমার কথাটা শুনুন। কিন্তু আমার কথা কারো কানে পৌঁছলো বলে মনে হলো না। কেউ কোনো উত্তর দিল না। অগত্যা কোনো উপায়ন্তর না দেখে আমি ওদের সাথেই নিচে নেমে গেলাম। শুনলাম কে যেন বলছে, তত্ত্বগুলো খোল, দেখি ছেলের বাড়ি থেকে কি তত্ত্ব এসেছে। দেখি ও মা, দেখি। দেখলাম একদল মেয়ে জয়ন্তর সাথে করে আনা সেই সুটকেসটা ঘিরে দাঁড়িয়ে আছে। ভিড়ের ফাঁক দিয়ে আমিও কি দাঁড়ালাম সেখানে। তাদের হাসি আর টুকরো টুকরো কথার শব্দ আমার কানে ভেসে আসছে, কিন্তু মাত্র কয়েকটা মুহূর্ত। তারপরেই হঠাৎ কেমন যেন স্তব্ধ হয়ে গেল সব। মুহূর্তের মধ্যে চারপাশটা ওলট পালট হয়ে গেল যেন।
সমস্ত শব্দ, সমস্ত আলো, কোলাহল যেন এক নিমেষে মুছে গেল হঠাৎ। আমার আমার গলা থেকে একটা চাপা আর্তনাদ বেরিয়ে আসতে গিয়েও আচমকা স্তব্ধ হয়ে গেল। দেখলাম জয়ন্ত রানা সেই বড় সুটকেসটা এখন হাঁ করে খোলা রয়েছে, আর তার ভেতর থেকে উকি দিচ্ছে একটা যুবতী মেয়ের কাটা মাথা, পান পাতার মতন ছোট্ট ভরাট একটা মুখ, ঈষৎ শ্যামলা রং, কপালের কাছটায় কয়েকটা এলোমেলো চুল, পাতলা ঠোঁট, ঠোঁটের নিচে ছোট্ট একটা কাটা দাগ, গলার নিচ থেকে কালচে রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে, ঠোঁটের কষবে গড়িয়ে এসেছে রক্তের শুকনো দাগ, মুখের চামড়া ফ্যাকাশে হয়ে বিভৎস দেখাচ্ছে এখন। সুটকেসটার ভেতরে সর্বত্র চাপ চাপ রক্ত লেগে আছে। কয়েকটা বড় বড় ডুমো ডুমো মাছি এসে ভিড় করেছে সেখানে। বিশ্রী একটা ভ্যাপসা আষ্টে গন্ধ মুহূর্তে আমার নাকে এসে ঝাপটা মারে। অপরাজিতা! অস্ফুট একটা চাপা আর্তনাদের মতো আমার গলা চিরে বেরিয়ে আসে নামটা। কিন্তু এই অপরাজিতা আমার চেনা সে নীল শাড়ি পরা প্রাণোচ্ছল কিশোরী মেয়েটা নয়। কোথায় গেল সেই হাসি? এই অপরাজিতার নীল পাপড়ির সর্বত্র লেগে আছে জমাট বাঁধা কালচে রক্তের ছোপ। আমার দেখা সেই অপরাজিতা ফুলটাকে কেউ যেন দমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। মনে হলো আমার গলার ঠিক কাছটাতে একটা উষ্ণ বাষ্পের দলা যেন ঠেলে ঠেলে উঠতে চাইছে। সেটা আতঙ্কে, দুঃখে নাকি ভয়ে তা ঠিক করে বুঝে উঠতে পারলাম না। তার আগেই মনে হলো আমার মাথার ভেতর কেউ যেন ফিস ফিস করে বলছে, কেন দেখলেন? দেখতে নেই ভালোবাসার মৃত্যু যে দেখতে নেই। ফিরে যান, চলে যান বলছি, চলে যান এখান থেকে, যান, চলে যান। হঠাৎ জয়ন্তকে দেখতে পেলাম আমি। আমার ঠিক সামনেই দাঁড়িয়ে ছিল সে। কেমন যেন নিষ্প্রাণ পাথরের মতো দেখাচ্ছিল ওকে। আমি চিৎকার করে ডাকতে চাইলাম ওর নাম ধরে, কিন্তু পারলাম না। গলা দিয়ে এক ফোঁটাও শব্দ বেরোলো না আমার। আর ঠিক সেই মুহূর্তেই একটা হাসির শব্দ কানে এলো হঠাৎ। এই হাসি আমার চেনা। অপরাজিতার হাসির শব্দ। না, কোনো ভুল হয়নি আমার, কোনো ভুল হয়নি। সে হাসছে, খিলখিল করে হাসছে সে। কাঁচের চুড়ি ভাঙার মতো টুকরো টুকরো হয়ে সেই হাসির শব্দ ছড়িয়ে পড়ছে সর্বত্র। ভয়ে, আতঙ্কে দিশেহারা মানুষের মতো চারিদিকে তাকালাম আমি। কিন্তু কোথায় কি? একটু আগের সেই বিয়ে বাড়ির জাঁকজমক মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেছে যেন। দেখলাম ভাঙা চোরা বাড়িটায় একা আমি দাঁড়িয়ে আছি শুধু, আর আছে জয়ন্ত। কিন্তু ওকে দেখে মনে হচ্ছে ওর দেহে যেন প্রাণ নেই। স্থির প্রস্তর মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়ে আছে সে। অপরাজিতার অদৃশ্য হাসির শব্দ যেন তাকেই বিদ্রুপ করে চলেছে ক্রমাগত। বলেছিলাম না নিমেষ বাবু, ভালোবাসায় বিশ্বাস করবেন না বিশ্বাস।
আমিও করেছিলাম জানেন, স্বপ্ন দেখেছিলাম এইরকম একটা বড় বাড়িতে খুব ধুমধাম করে বিয়ে হবে আমার। মা, জেঠু, সমস্ত আত্মীয়রা সবাই থাকবে, ঠিক যেমনটা দেখলেন অবিকল তেমন। কিন্তু কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। সেই অপার্থিব হাসির শব্দ বাড়িটার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল আবার। উন্মত্তের মতো হাসছিল সে। সেই হাসিতে মিশেছিল রাগ, অভিমান, একরাশ আক্ষেপ আর যন্ত্রণার লেশ। আমার মনে হচ্ছিল আমার মাথার স্নায়ুগুলো যেন ছিঁড়ে যাবে এবার। দু হাতে নিজের মাথা চেপে ধরে প্রাণপণে চিৎকার করে উঠলাম আমি, না! তারপরেই জয়ন্তর দিকে চোখ পড়ল আমার। আবছা আলো আধারিতেও তার দিকে তাকিয়ে মনে হলো সে যেন হাসছে। তার ঠোঁটে লেগে আছে অদ্ভুত এক চাপা হাসির রেশ। কাঁপা কাঁপা পায়ে তার দিকে এগিয়ে গেলাম আমি। ডাকলাম, জয়ন্ত, জয়ন্ত, কিন্তু না, সে কোনো সাড়া দিল না। হঠাৎ পিছু ফিরে দ্রুত পায়ে সামনের দিকে হাঁটতে শুরু করল সে। আমি উন্মত্তের মতো পিছু নিলাম তার। জয়ন্ত, জয়ন্ত, দাঁড়াও, আমাকে আমাকে একা ফেলে যেও না, যেও না জয়ন্ত, দাঁড়াও। জয়ন্ত কিন্তু দাঁড়ালো না। তার পিছন পিছন হাঁটতে হাঁটতে কোন ঘর পেরিয়ে কোথা দিয়ে কোথায় যাচ্ছিলাম কিছুই যেন মাথায় ঢুকছিল না আমার। হঠাৎ হঠাৎ একটা বন্ধ ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল জয়ন্ত। দেখলাম ধীরে ধীরে দরজার পাল্লা দুটো খুলে গেল। জয়ন্ত ঘরের ভেতর চলে গেল। আমিও কি করব বুঝতে না পেরে ওর পেছন পেছন গেলাম ঘরটাতে। কিন্তু কোথায় জয়ন্ত? ঘরের ভেতরে নিকষ অন্ধকারে কিছুই চোখে পড়ল না প্রথমটায়। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে একটানা। ঘরের জানলার পাল্লাগুলোর ফাঁক দিয়ে বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিচ্ছিল আমায়। কিন্তু তখন আর সেসব নিয়ে ভ্রুক্ষেপ করবার মতো মানসিক অবস্থা আমার ছিল না। এসব কি হচ্ছে, কেন হচ্ছে, কিচ্ছু কিচ্ছু মাথায় ঢুকছিল না আমার। আমি জয়ন্তর নাম ধরে চিৎকার করে ডাকলাম, জয়ন্ত, জয়ন্ত! কিন্তু কোথায় কি? আমার নিজের গলার স্বরই বন্ধ ঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে যেন বিদ্রুপ করলো আমার। আর ঠিক সেই মুহূর্তেই বাইরে খুব কাছেই কড়কড় শব্দে বাজ পড়ল কোথাও। জানলার ফাঁক দিয়ে আসা বিদ্যুতের ক্ষণিক আলোর ঝলকানিতে ঘরের সিলিংয়ের দিকে চোখ পড়ল আমার। আর পড়তেই একটা চাপা আর্তনাদ করে দুপা পিছিয়ে এলাম আমি। জয়ন্ত! দেখলাম জয়ন্তর দেহটা কড়িবর্গা থেকে ঝুলছে। তার পা দুটো শূন্যের দোল খাচ্ছে ক্রমাগত। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এসেছে প্রায়। ঘাটটা একদিকে কাঁধ হয়ে গেছে। ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। পাগলের মতো চিৎকার করে ঘর থেকে বেরোতে চাইলাম আমি। না, না! কিন্তু দরজার কাছে ওটা কে দাঁড়িয়ে আছে? আবছা অন্ধকারে অস্পষ্ট একটা ছায়ামূর্তি যেন চোখে পড়ল আমার।
তার ঘাটটা একদিকে কাত হয়ে আছে, গলার কাছ থেকে বিশ্রী একটা ঘড়ঘড়ে শব্দ উঠে আসছে। হাত দুটো সামনের দিকে বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসছে সে। বাসুদেবপুর যাবেন না? গন্তব্য যে এসে পৌঁছয়নি এখনো। জয়ন্তর গলা। বিশ্রী ঘ্যার ঘ্যারে গলায় শব্দগুলো উচ্চারণ করতে করতে আমার দিকে এগিয়ে আসছে সে। কি যাবেন না? গন্তব্য যে এসে পৌঁছয়নি এখনো। তারপর আমার আর কিছু মনে নেই, শুধু শেষবারের মতন চোখ দুটো বুজে আসার আগেই সেই অদ্ভুত মিষ্টি গন্ধটা যেন নাকে এসেছিল। আমার মনে হচ্ছিল কেউ যেন আমার মাথার ঠিক কাছে এসে দাঁড়িয়েছে। জ্ঞান যখন ফিরল, দেখলাম কতগুলো ভাঙাচোরা ইটের স্তূপের ভেতর উপুড় হয়ে পড়ে আছি আমি। একটা পরিত্যক্ত ঘর, জানলার ভাঙা খড়খড়ির পাক দিয়ে সকালের নরম রোদ এসে পড়ছে, বৃষ্টির চিহ্ন মাত্র নেই। ধীরে ধীরে গতকালের সব কিছু এক ঝটকায় মনে পড়ে গেল আমার। চমকে উঠে সিলিংয়ের দিকে তাকালাম, কিন্তু না, কিচ্ছু নেই সেখানে। মাথার ভেতরটা ভার হয়েছিল। কোনো মতে মাটি থেকে তুলে টেনে হিঁচড়ে দাঁড় করালাম নিজের শরীরটা। বেরিয়েই আসতে যাচ্ছিলাম, হঠাৎ কোথা থেকে কি একটা ময়লা পুরনো কাগজ উড়ে এলো আমার দিকে। দেখলাম একটা পুরনো খবরের কাগজের কাটিং। সেখানে লেখা আছে, বিবাহের প্রতিশ্রুতি দিয়ে নৃশংসভাবে যুবতীকে কুপিয়ে খুন যুবকের। দেহ লোপাট করতে গিয়ে কোনো এক অজ্ঞাত কারণে নিজেও আত্মঘাতী যুবক। ঠিক কী কারণে ঘটেছে এই ঘটনা তা এখনো খতিয়ে দেখছে পুলিশ। চকিতে আমার মাথার ভেতরটা যেন ঘুরে গেল হঠাৎ। অপরাজিতার মুখটা এক মুহূর্তের জন্য চোখের সামনে ভেসে উঠল। সেই প্রথম বুঝলাম, জানিস, যারা নিজেরা আলোকে খুন করে অন্ধকারকে ডেকে আনে, তাদের জন্য চাইলেও আলো জ্বালিয়ে রাখতে পারে না কেউ। অপরাজিতার কথাটা মনে পড়ে গেল আবার। আচ্ছা, আপনি ভালোবাসায় বিশ্বাস করেন? করবেন না, কোনো দিনও করবেন না, বুঝতে পেরেছেন? করবেন না, কেমন? আসি তাহলে। এত অবধি বলে অনিমেষদা থামল। তারপর সদ্য ধরানো সিগারেটটাই আলতো একটা টান দিয়ে বলল, পরে ওখানকার স্থানীয় লোকেদের মুখে শুনেছিলাম ওই জায়গাটাকে নাকি ফাঁসি দেউলের গড় বলে। বহু লোক নাকি ওখানে কোনো এক অজ্ঞাত কারণে এসে আত্মহত্যা করেছে। লোকজন বলছিল আমার ভাগ্য নাকি ভালো, তাই আমি বেঁচে ফিরেছিলাম সেই যাত্রা। জানিস তো, আমি জানি না কতটা সত্যি, তবে সেই রাতে আমি যা যা দেখেছিলাম তার কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সত্যিই জানি না। কিন্তু তবুও মনে হয় আমার বেঁচে ফেরাটা শুধুই ভাগ্য ছিল না। কে জানে, সরল বিশ্বাসে ভালোবেসে ঠকে যাওয়া ওই অচেনা অজানা মেয়েটাই হয়তো সেবারের মতো বাঁচিয়ে দিয়েছিল আমায়। গল্প শেষ হতেই বিকাশ হঠাৎ চাপা খুক খুক করে শব্দ করে কেসে উঠল। তারপর আমাদের দিকে তাকিয়ে চোখ টিপে বলল,
গপ্পটা কিন্তু খাসা জমিয়েছো, মানতেই হবে। শুধু ভূতের সাথে মানে পেতনির সাথে তোমার প্রেমটা জমলো না ঠিক, এটাই যা আফসোসের। কি বলিস সুনন্দ? বিকাশের কথায় সুনন্দ দাঁত বের করে খ্যাক খ্যাক করে হেসে উঠল। আমি অতি কষ্টে হাসি চেপে বললাম, আমার কিন্তু মনে হয় অত বৃষ্টির মধ্যে তুমি দিকদিশা খুঁজে না পেয়ে নিজেই ওখানে গিয়ে উঠেছিলে। তারপর যা যা দেখেছ সবটাই তোমার ক্লান্ত মস্তিষ্কের হ্যালুসিনেশন। অনিমেষদার ঠোঁটে মুচকি একটা হাসির রেখা ফুটে ওঠে। অনিমেষদা বলে, স্টেশন থেকে 5 কিলোমিটার রাস্তা আমি একা একা হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম, তাও এই অন্ধকার অচেনা জায়গায়। আচ্ছা বেশ, তাও না হয় মেনেই নিলাম, কিন্তু এই খবরের কাগজের কাটিংটা, ওটাও কি হ্যালুসিনেশন বলতে চাস? তাছাড়া পরে ফিরে এসে পুরনো কাগজের ফাইলপত্র ঘেঁটে দেখেছিলাম আমি। ইনফ্যাক্ট পিসির বাড়ির লোকজনের মুখেও শুনেছিলাম বছর 5 আগে ওই এলাকার সত্যি ওই রকম একটা ইনসিডেন্ট বল বা অ্যাক্সিডেন্ট বল হয়েছিল। কোনো উত্তর না দিলেও সবার মুখে বেশ একটা চাপা কৌতুকের ছাপ ছিল তখন। সেটা লক্ষ্য করেই কিনা জানি না, অনিমেষদা ম্লান একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর ক্লান্ত গলায় বলল, আমি তো তোদের আগেও বলেছি, আমার কথা কতটা তোরা বিশ্বাস করতে পারবি বা না পারবি সেটা পুরোটাই তোদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখানে তোদের বিশ্বাস করানোর কোনো দায় বা দায়িত্ব কোনোটাই আমার নেই। আমি শুধু সেটাই বললাম যেটা আমি ফিল করেছিলাম সেদিন। তাও তোরা জোর করলি বলেই বললাম, না হলে আমিও জানি অনেক সময় নিজের চোখে দেখা জিনিসও বিশ্বাস করতে কষ্ট হয় ভীষণ, স্পেশালি যখন সেই বিশ্বাস আমাদের এতদিনের সমস্ত পরিচিত ধ্যান ধারণা ভেঙে দেয়। তখন তো সেটা মেনে নেওয়াটা আরও কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু তবুও একটা কথা আমি অবশ্যই বলবো, দেয়ার আর অলওয়েজ মোর থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ ফর ইস্যু। কথাটা বলতে বলতেই চেয়ার ছেড়ে উঠে পড়েছিল অনিমেষদা। তারপর আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, পালিয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যায় না তবু। এসকেপিজম কখনোই কোনো কিছু সলিউশন হতে পারে না। উই হ্যাভ টু ফাইট আওয়ার ওন ব্যাটল টিল দ্য লাস্ট ব্রেথ। না হলে হয়তো দেখা গেল যে সমস্যা থেকে মুক্তি পেতে তুমি পালাতে চাইলে, পালানোর পরেও দেখলে সে তোমার পিছু ছাড়ল না, তখন আর মুক্তিরও পথ থাকে না কোনো। তাই বলছিলাম, কখনো কোনো কিছু থেকে পালিয়ে যেও না, নেভার। অনিমেষদা চলে গেল। বাইরে হঠাৎ গুড়গুড় শব্দ করে মেঘ ডেকে উঠল। মনে হয় বৃষ্টি নামবে আজ। অমল কি একটা বলতে যাচ্ছিল, তখনই হঠাৎ ক্লাব ঘরের আলোটা দপদপ করতে করতে নিভে গেল আচমকা। লোডশেডিং কোনো মানে হয়? দূর শালা। সুনন্দর মুখ থেকে একটা চাপা বিরক্তিসূচক শব্দ বেরিয়ে আসে। বিকাশ উঠে টেবিলের ড্রয়ার থেকে একটা মোমবাতি বের করে সেটা ধরিয়ে টেবিলের উপরে রাখে। আর তখনই দরজার কাছ থেকে পিনাকির গলা ভেসে আসে। পিনাকিও আমাদের পাড়ার ছেলে। ও ক্লাবে ঢুকতে ঢুকতেই বলে, এই ভাই, খবরটা শুনেছিস? কোন খবর রে? ও ওই সকালের ছেলেটার কথা তো? পিনাকি উত্তেজিতভাবে মাথা নেড়ে বলে, আরে না না, অনিদার কথা বলছি রে। অনিদা মানে অনিমেষদা, আমাদের অনিমেষ সরকার। আজ বিকালে অফিস থেকে ফেরার সময় রেল লাইনে ঝাঁপ দিয়েছে। পুরো এপোর ওপর কেস ভাই। লোকে বলছে মাথায় নাকি অনেক টাকা ঋণের বোঝা ছিল, তাই হয়তো। উফ, কি যে হলো পাড়াটার, একের পর এক। এই কি উল্টো পাল্টা বকছিস তুই তখন থেকে? সকাল থেকে গাঁজা টাঁজা ফুকেছিস নাকি? অনিমেষদা তো আমাদের সঙ্গে সকাল থেকেই ছিল। কি আমি উল্টো পাল্টা বকছি না তোরা বকছিস? নেশা আমি করিনি, তোরাই হয়তো ভাংটাং খেয়ে আছিস। তোরাই ভাংটাং খেয়েছিস নির্ঘাত। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোদের? হ্যাঁ, অনিমেষদার কোত্থেকে আসবে এখানে? এই দেখ, ফেসবুকে সবাই পোস্ট দিতে শুরু করেছে এতক্ষণে। দেখ, বিশ্বাস না হলে নিজের চোখে দেখে নে। বলেই নিজের মোবাইলটা বিকাশের দিকে বাড়িয়ে দেয় পিনাকি। পিনাকি আরো অনেক কথা বলতে যাচ্ছিল, কিন্তু সেসবের কোনোটাই আর মাথায় ঢুকছিল না আমাদের। আমার মাথার ভেতর
তখন অনিমেষদার একটু আগে বলা কথাগুলোই ঘুরপাক খাচ্ছিল ক্রমাগত। পালিয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যায় না তপু। এসকেপিজম কখনোই কোনো কিছুর সলিউশন হতে পারে না। উই হ্যাভ টু ফাইট আওয়ার ওন ব্যাটল টিল দ্য লাস্ট ব্রেথ। না হলে হয়তো দেখা যাবে যে সমস্যা থেকে মুক্তি পেতে তুমি পালাতে চাইলে, পালানোর পরেও দেখলে সে তোমার পিছু ছাড়লো না। তখন 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 আর মুক্তিরও পথ থাকে না কোনো। তাই বলছিলাম কখনো কোনো কিছু থেকে পালিয়ে যেও না। নেভার। আপনারা শুনলেন লেখিকা শ্রী দাশগুপ্তর কলমে ভাসি দেউলের গড়। গল্পের নাট্যরূপ, কথক এবং সূত্রধারের ভূমিকায় আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন শুভদীপ ঘোষ, এনামুল খান, শুভম রায়, সুজন ঘোষ, শুভম রায় চৌধুরী, অস্মিতা মুখার্জি পাল, পার্থ মুখার্জি এবং দেবস্মিতা। ধ্বনি সংযোজন করেছেন রিম্পা ঘোষ। আবহ সম্পাদনায় ছিলেন সায়র দে। প্রচ্ছদ অলঙ্করণে শুভদীপ ব্যানার্জি। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।